আসলে অর্চি এই ব্যাপারটা জানবার পর থেকেই বোধহয় মেনে নিতে পারেনি, তাই অথচ আমরা সবাই অর্চিকে ভুল বুঝে কত কি না বলেছি। কোন ছেলেই বা মেনে নিতে পারে বল? আর অর্চির চেহারাটা দেখেছিস? চোখ মুখগুলো শুকিয়ে কোথায় ভেতরে ঢুকে গেছে। এখন কমলিকা দেখছে যে আর ঠেকিয়ে রাখা যাচ্ছে না। নিশ্চয়ই লোকটাও খুব চাপ দিচ্ছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলে বাড়ি বই বলতে এসেছে। তোমরা না সব ব্যাপারে বড় তাড়াতাড়ি সিদ্ধান্তে চলে আসতে পারো। আমি তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ এই ব্যাপারটা নিয়ে এক্ষুনি তোমরা বাড়িতে শোরগোল তুলো না। কেউ যেন কিচ্ছু জানতে না পারে, শুধুমাত্র আমরা যারা জেনেছি তারাই। আচ্ছা, আমরা না হয় কাউকে কিছু বললাম না, কিন্তু এমন একটা কথা কি লুকিয়ে রাখা যায়? যখন সবাই দেখবে তখন তো সবই বুঝতে পারবে। তাছাড়া আমি তো ভাবছি অর্চিকে আমি চা চাপা ছেলে, ও নিজের সমস্যার কথা তো মন খুলে কাউকে বলবেও না। দেখলে দেখলে আমি একটা কথা জাস্ট শুরু করলাম, কথাটা আমি শেষই করতে দিলে না। আচ্ছা ঠিক আছে, কি বলবি বল। বুঝতেই তো পারছিস বাবু, এমন কথা শোনার পর আমাদের কি কারোর মন মাথা ঠিক আছে? দেখো, মনের বলা কথাগুলো নিয়ে আমি অনেক ভেবেছি, আর ভেবে আমার একটাই কথা মনে হয়েছে, মন কথাগুলো সত্যি বলেনি। বাবু বাবু একটু ভালো করে জানা যায় না, দেখ না। বাবা, আমার মনে হয় মুন আর অর্চির মধ্যে, মানে ওদের নিজেদের মধ্যে হয়তো কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়েছে, তাই মুনই হয়তো নিজেকে অর্চির জীবন থেকে সরিয়ে নেবার জন্য ওর নিজের সম্পর্কে একটা ফলস ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করছে। আমাকে পুরো ব্যাপারটা মুনের সাথে কথা বলে জানতে হবে। আর কবে জানবি? আমরা তো মনের মধ্যে অশান্তি আর চেপে রাখতে পারছি না। মেজকামণি, কাল ভাইফোঁটা, আর ভাইফোঁটার অনুষ্ঠানটা আমার কাছে খুব প্রেশাস, কারণ বহু বছর পরে এবার আমি ফোঁটা পাবো। হয়তো এটাই আমার জীবনের শেষ ভাইফোঁটা, তাই এই অনুষ্ঠানে আমি কোনো বাধা পড়তে দেব না। আগে ভাইফোঁটাটা মিটে যাক, তারপর আমি নিজে মনের সাথে সরাসরি কথা বলবো। যা হয় কর বাবু, কিছু একটা কর, এই টেনশন আর সহ্য হচ্ছে না। দেখো বাবা, মুন খুব ইমোশনাল আর সেন্টিমেন্টাল মেয়ে। অ্যাট দ্য সেম টাইম অর্চিকে মুনের মতো করে ভালোবাসা আর কারো পক্ষে সম্ভব ছিল কিনা আমি জানি না। তাই মুনের দেওয়া এই এক্সকিউজগুলো আমার কাছে অন্তত অবিশ্বাস্য মনে হচ্ছে, একদম বিশ্বাস্য মনে হচ্ছে না। আর যত সময় যাচ্ছে ব্যাপারটা আমার কাছে তো ততই অবিশ্বাস্য লাগছে। আমি তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা এখনই এই ব্যাপারটা নিয়ে কেউ টেনশন করো না। তাহলে তুই বলছিস যে মানে মালক্ষী যা বলেছে সেটা সবটাই অর্চির ওপর অভিমান করে বলেছে, আমাদের এত চিন্তা করার মতো কিছু হয়নি, তাই না রে? বললাম তো, আমায় তোমার একটু সময় দাও। আমি আগে কথা বলি মনের সঙ্গে। যাক বাবু, বাঁচালি। তাহলে মনে হয় এখনো আশা আছে। আমরা তাহলে তুই কমলিকার সঙ্গে কথা বলে কি হয় জানানোর আগে আমরা অর্চির সাথে কোনো কথা বলছি না, একেবারে না। আর একটা কথা, প্লিজ তোমরা
এখন থেকে মুখটা এরকম হাঁড়ি করে থেকো না প্লিজ। আমরা কি আর তাই থাকতে চাই রে বাবু? পরিস্থিতি। শোনো বাবা, আমাদের বাড়ির একটা অদৃশ্য মায়াজাল আছে, সেটা জানো তো? কেউ যেতে চাইলেই যেতে পারে নাকি? অতই সোজা জাল কেটে বেরিয়ে যাবে। মেজ বৌমা, তোমার দিদিভাইয়ের কি ব্যাপারটা বলো দেখিনি? হ্যাঁ, বাপের বাড়ি যাওয়ার নাম উচ্চারণ করছে না। তার দাদাকেও তো দেখলুম না যে বোনকে একটা ফোন করতে ভাই ফোঁটার দিনে। তা সেসব পাট কি চুকে বুকে গেল? মেজো, এই যে যিনি এতগুলো কথা বলছেন তাকে বল না, বলি আমার বাপের বাড়িকে খোঁটা দিয়ে তো সারাটা জীবন তুমি কাটিয়ে দিলে দেখলুম, তা বেশ করেছো। তা তোমার বোন তো খুব আদর যত্ন করে তোমাকে নেমন্তন্ন করেছিল ভাইফোঁটা দিতে, দুই ভাই তো সেখানে গেছেন, তো তুমি গেলে না কেন বোনের মর্যাদা দিতে শুনি? আমার ভাই নয় গেছে হরিদ্বার ঋষিকেশ, তাই আমার ফোঁটা হলো না, তো তুমি গেলে না কোন আক্কেলে আমি শুনি? ঠিক ঠিক, মা একদম ঠিক বলেছেন। বাবা, তোমার কিন্তু ভালো পিসির বাড়ি যাওয়া উচিত ছিল। দূর ভয়ে যায়নি। ওর বাড়িতে গেলে না ও আর ওর শ্বশুরবাড়ির লোকেরা মানুষের 2-4 দিন না কাটিয়ে কিছুতেই আসতে দেয় না। বয়স হচ্ছে তো না, এখন আর ঠাই নাড়া হতে ভালো লাগে না। কিন্তু তোমার মামা বাবুর ব্যাপারটা আমি ধরে ফেলেছি। কি ধরে ফেললে? আরে বাবা, ভয়ে পালিয়েছে। হ্যাঁ, ভয়ে। কারণ আজকের দিনে তো কোনো অজুহাত খাটবে না, বুঝলে না? ধরো একটা মাত্র বোন, তাকে অন্তত একটা ভালো দামি শাড়ি দিতে হবে। তারপরে এতগুলো ভাগনা ভাগ্নি, জামাই, তাদের ডাকতে হবে, তার বাড়ির লোকেদেরও ডাকতে হবে, অন্তত খেতে তো ডাকতে হবে। তা ধরো গিয়ে একদিনই প্রায় 1000-1000 গাঁট গচ্ছা। হ্যাঁ, সেই ভয়েতে খেয়ে আর কাজ নেই, সকালবেলা ঘুম থেকে উঠে উনি পড়লেন আমার বাপের বাড়ি। হ্যাঁ, শোনো বাবু, আমি জীবনে অনেক হার ক্ষেপণ দেখেছি, কিন্তু তোমার মামা বাবুর মতো আমি দেখিনি। সত্যি কথা বলে দিচ্ছি। শোন বাবু, আমি বলছি এবারে কিন্তু তোর বাবাকে থামতে বল, কিন্তু বাড়াবাড়ি হয়েছে, মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আমার দাদা, হ্যাঁ, তার তো সম্পর্কে গুরুজন হলেন, তো গুরুজন সম্পর্কে এই মস্করা করা চলে? মোটেই না, মোটেই না। এই সংসারের সব থেকে যে বড় মানুষটা, তারই তো এই ব্যবহার, এই দেখে দেখে তো ছোটগুলো সব শিখছে। আর বড় মা, তুইও না কথাগুলো বলতেটা জানিস লাই, তুই বলতেটা পারছিস লাই যে ও বড় বাবু তো উদিগার বোনগুলানের কাছকে যাচ্ছে, লাই কাপড়গুলান দিতে তো হবে তার দিকে। এটা তো তুই ঠিক বলেছিস, এটা আমার মাথায় আসেনি তো, একদম ঠিক বলেছিস। বুঝলে বাবু, তোমার মা হাসলে এখনো ঠিক কিশোরী মেয়েটির মতো লাগে। আহা, কি সুন্দর লবঙ্গ লতিকার মতো হাসছেন, দেখো। আরে মনোরম দৃশ্য, মরি মরি। নে নে, শুরু কর শুরু কর। আছি নি, জোরে জোরে ভাইফোঁটার মন্ত্র বলতে হয়, জানিস তো? এই বা, তুই আমাদের ফোঁটা দিবি না? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।